অবশ্যই হাজার হাজার বছর ধরে যেই সংস্কৃতি যেই কালচার চালু হয়েছে, আপনি তো এটাকে বর্ডার দিয়ে ভাগ করে আলাদা করতে পারবেন না। বাংলাদেশ ভারত এটা এদের কালচার, কথাবার্তা, চালচলন, এগুলো থাকবে, এগুলো ভিন্ন, নেপালের সঙ্গেও আছে। কিন্তু বাংলাদেশের মানুষের যে মনোভাব আমি দেখেছি, আপনি ইসলামপন্থী বাদ দেন, জামাত ইসলাম বাদ দেন, যারা বাম দল করে, যারা প্রগতিশীল, যারা বিশ্ববিদ্যালয়ের, আপনি তো একজন শিক্ষক, যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারাও পর্যন্ত ভারতের প্রতি তাদের প্রবল বিদ্বেষটা কিন্তু এই মানে এরা এরা মানে আমি আমি ইসলাম ধর্ম পছন্দ না, আমি একটু শেষ করি, আমি আপনাকে মিউট করেছি এই কারণে আপনার কথা শোনা যাচ্ছে না, কারণ নালে ইকো হয়। তো এখন এখন এই মানে মনে করেন যে আমি আমি প্রগতিশীল, আমি সেকুলার, আমি মানে আমি নামেই মুসলিম, বাট কামে করি না, বাট এই ধরনের ছেলে পেলে বা মেয়েরাও এরা ভারতকে ঘৃণা করে, যেটা হাদির হাদির মৃত্যুতে প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ কতটা ভারত বিদেশী প্রত্যেকে। এর আমি দেখেছি যখন আমি স্টুডেন্ট ছিলাম আরো অনেক আগে, তখন কিন্তু মানুষ তো ভারত বিদেশী ছিল না, এখন প্রবল ভারত বিদ্বেষী। আপনি বিশ্বাস করবেন না প্রফেসর খান, আমরা যারা মিডিয়াতে কাজ করি, এত গুজব ছড়ায় ভারতের ভিতর থেকে, এত গুজব ছড়ায় প্রতিনিয়ত, হাজার হাজার এআই দিয়ে পিকচার বানিয়ে বলে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, একটা হলে 10টা। অনবরত গুজব ছড়ায়, অনবরত ভুয়া নিউজ, অনবরত ষড়যন্ত্র করে এবং অনবরত জাল টাকা পাঠায়, আরো কত কত ভাবে অস্ত্র পাঠায়, তারা যে আমাদেরকে চষে এবং তারা শেখ হাসিনা পালিয়ে গেছে এটা তারা কিছুতেই মেনে নিতে পারতেছে না। এবং সবচেয়ে বড় হল কত, তারা ক্রিকেট নিয়ে পর্যন্ত রাজনীতি করে। আপনি দেখেন ভারত থেকে আমরা কি নিয়ে আমদানি করি বা সঞ্চয় করি, যত আমরা বলি ভারত বিরোধী, ইউনুস সরকার সবচেয়ে বেশি ভারত থেকে আমদানি করেছে, কিন্তু বাংলাদেশে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ভালোবাসে ভাই, ভারতকে না, বাংলাদেশকে ভালোবাসে। এখন যেই দলটা আওয়ামী লীগ, তারা জনগণের কাছে বুঝাইতে পারতেছে না যে আসলে আমরা বাংলাদেশ প্রেমী, সেই দলটাকে মানুষ কিভাবে গ্রহণ করবে আপনি বলেন? আপনার তো সবচেয়ে রাজনীতি করার সবচেয়ে বড় যোগ্যতাই হচ্ছে আপনাকে ওই দেশের সংবিধানের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি যদি সবসময় সেই সেই 14 সালে সুজাতা সিং বাংলাদেশে এসে এরশাদকে নিল, তারপরে কন্টিনিউ তারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেল, সেই তারা এখন আবার বলে অংশগ্রহণমূলক নির্বাচন, আগে আগে বলো নাই কেন? তাহলে এই যে ভারতের দ্বিচারিতা, শেখ হাসিনার সময় হিন্দু নির্যাতন হয় নাই, তখন বলে নাই কেন? চুপচাপ ছিল, এখন বলে কেন? তার মানে হচ্ছে রাজনৈতিক। সেই ভারতকে বাংলাদেশের মানুষ কোনো দিনই বিশ্বাস করবে না, এবং যারা ওই ভারতের আন্ডারে ভারতকে গুরু মেনে, ভারতকে ভারতকে প্রভু মেনে রাজনীতি করতে চায়, তারা ইতিহাসের আস্তাক করে নিক্ষিপ্ত হবে। এখন এখন বিশাল ভাই দেখেন, আসলে আমি তো আপনাকে বললাম যে আমাদেরকে বোঝা বড় কঠিন। আপনি আজকে ভারতীয় ভিসা আপনি খুলে দেন, কালকে দেখবেন যে মানে 5,000 মানুষের লাইন হবে। আমি তো দেখলাম তো। আচ্ছা আপনি আমাকে এটুকু বলেন যে 27 লক্ষ মানুষ প্রতি বছর ভারতে কেন যাবে, কারা যাচ্ছে? এই যে আপনি আজকে আজকে হাদির কথা বললেন, কিংবা যারা বলেন ভারত বিদেশি কথা বললেন, তো কালকে শুধু ভারত খুলে দিক, আপনি এদেরকেই দেখবেন যে ভিসার জন্য প্রথম লাইনে গিয়ে দাঁড়াবে। সমস্যা হচ্ছে কি জানেন, আপনি আইডেন্টিফাই করতে পারছেন না আসলে যে কারা যাচ্ছে কারা যাচ্ছে না। আমি তো সেটাই বললাম যে এই না, বাংলাদেশের সবচেয়ে যারা মজার যাচ্ছে বিষয় তারা হচ্ছে যে ভারতকে ভালোবাসে তা না। না আমিও না না আমিও যেতে আপনি চাই, আপনি আমিও না যেতে না না চাই। আমি বলি, আমি তো বললাম আপনাকে যে আমাকে একজন জার্নালিস্ট এই কথাটা বলছিল যে অদ্ভুত এক জাতি তোমরা আসলে। তোমাদের সকাল হয় ওই শ্রীকান্তের গান শুনে, কিংবা হেমন্তের গান শুনে, কিংবা রবীন্দ্রনাথের বই পড়ে, কিংবা সমরেশ মজুমদারের বই পড়ে, কিংবা শেষচন্দ্র মুখোপাধ্যায়ের বই পড়ে, কিংবা ঝুম্পা লাহিড়ীর বই পড়ে, আবার তোমরা গালিগালাজও করো। তোমাদের মা বোন চাচিরা বোনরা সারা দিন বসে ভারতের 40টা টিভি চ্যানেল দেখে, তোমার বাসায় রান্না হয় ভারতীয় স্টাইলে, তোমার বাসায় শাড়ির সাজগোজ হয় ভারতীয় স্টাইলে, বিয়ে শাদী হয় ভারতীয় স্টাইলে, তোমরা সব অনুকরণ করো, আবার তোমরা গালিগালাজও করো। আবার যখন ওই চিকিৎসার জন্য তোমরা 8 লক্ষ মানুষ আবার ভারতেও যাও, আবার ঘোরাঘুরির না জন্য না না, এটা না না, এটা ভারতীয় স্টাইল না, এটা বাংলাদেশি স্টাইল। এটা এই তো ভারতীয় স্টাইল এখন না, এটা এই বাঙালি সংস্কৃতি। হ্যাঁ, হ্যাঁ, তো আলটিমেটলি বাঙালি সংস্কৃতি, আমি তো সেটাই বলছি। কিন্তু আলটিমেটলি আমরা এখন, আপনি যদি এখন কলকাতাকে আলাদা করে দেখেন, আমার কথা হচ্ছে যে আমরা যদি ভারত বিদ্বেষী হব, তাহলে 27 লক্ষ মানুষ কেন ভারতে যাবে? এই 27 লক্ষ মানুষই এখন বলতেছে ভারত বিদ্বেষী। আপনি কালকে খুলে দেন, আপনি দেখবেন যে আপনি 7 দিনও আপনি আপনি লাইন ধরতে পারবেন না, রাত 3টার সময় গিয়ে দেখবেন না দাঁড়িয়ে থাকবে লাইন ধরার জন্য। সো ভাই আলটিমেটলি আমি যেটা বলতে চাই মিশন ভাই, সুযোগ পেলে তো আমি আমিও মিশন যাব। ভাই আমি যেটা বলতে চাই মিশন ভাই আমি যেটা বলতে চাই, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ারসেলফ ফার্স্ট। আমাদের কোনো নীতি নাই, আদর্শ নাই, নৈতিকতা নাই, মূল্যবোধ নাই, আমাদের কিছুই নাই। আমরা এমন একটা জাতি,
আমাদের কোনো নীতি আদর্শ বলতে কিছুই নাই। কারণ কারণ কি জানেন, আমরা কেন বিক্রি হব রর কাছে আপনি আমাকে বলেন। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, তাদের যে জীবন জীবিকা একটা তৃতীয় বিশ্বের মতো দেশে, তাদের যে লাইফস্টাইল, তাদের যে সুযোগ সুবিধা, তাদের যে জীবন, তাদের যে সম্মান, তাদের যে ইজ্জত, তারপরেও কেন তারা রর কাছে বিক্রি হবে বলেন আমাকে। ওয়াই? কেন রর এজেন্ট হইতে হবে আমাদেরকে? কেন হইতে হবে? কারণ আমাদের দেশপ্রেম নাই, আমাদের কোনো ইমান নাই, আমাদের কোনো চরিত্র নাই। আজকে কেন আমার 8 লক্ষ মানুষকে ভারতে চিকিৎসার জন্য যেতে হবে? কারণ আমার চিকিৎসা নাই। আমার একটা উপজেলার হাসপাতালে চিকিৎসা হয় না, একটা জেলা হাসপাতালে চিকিৎসা হয় না। আমি ডাক্তারের কাছে গেলে আমাকে প্রথমে 5,000 টাকার আমাকে টেস্ট ধরে দিচ্ছে, 1500 টাকা ভিজিট নিচ্ছে। রিপোর্ট দেখাইতে যাবো সেখানে 700 টাকা নিচ্ছে, আমাকে 2 মিনিট দেখায় মাত্র। সো হোয়ার এভার ভারতে যাচ্ছে তাকে তার 4 ভাগের 1 ভাগ খরচ কম হচ্ছে। কেন? আজকে কেন আমাদের চরিত্র এত খারাপ হলো কেন? সো আলটিমেটলি আমরা নিজেদেরকে দোষটা উদরপিণ্ডি ভুদর গাড়ে চাপিয়ে দিচ্ছি। সো আমরা কেন ভালো হতে পারলাম না? আজকে কেন এয়ারফোর্সের ভিতরে রর এজেন্ট থাকবে? কেন আজকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপির ভিতরে রর এজেন্ট থাকবে? কেন থাকবে? ওয়াই? সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসাররা যারা বড় বড় কথা বলেন, যখন ক্যাপ্টেন ছিল, মেজর ছিল, তখন কেন বলে নাই ভারতীয় আধিপত্যবাদ আমি মেনে নিলাম না, আমি সেনাবাহিনী থেকে পদত্যাগ করলাম? চাকরি করবেন, র্যাঙ্ক নিবেন, সুযোগ সুবিধা নিবেন, সারা পৃথিবী ঘুরবেন, রিটায়ারমেন্টে এসে এখন আপনি বলবেন যে আধিপত্যবাদের কথা, ভারতীয় হিজেমনির কথা। কই? আপনি তো তখন ক্যাপ্টেন ছিলেন, কিছু তো বলেন নাই। যেমন So, ইকবাল করিম ভূঁইয়া। সবগুলোই 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 প্রত্যেকটাই রসুনের, আপনার যেমন এক জায়গায় গিয়ে সবগুলোর এক কুয়াগুলো একসঙ্গে থাকে, সবগুলো। আপনি আজ পর্যন্ত শুনেছেন কোন সেনাবাহিনীতে কর্মরত একজন ক্যাপ্টেন, একজন মেজর কিংবা একজন লেফটেন্যান্ট কর্নেল শুনেছেন যে সরি, এই আধিপত্যবাদের কারণে আমি আমার চাকরি থেকে ইস্তফা দিলাম? আপনি রাজকীয় জীবনযাপন করবেন, বিশাল অ্যাপার্টমেন্টে থাকবেন, আপনি ঘুরবেন ফিরবেন বেড়াবেন, 3টা 4টা মিশনে যাবেন, কোটি কোটি টাকা উপার্জন করবেন, গাড়ি বাড়ি নিয়ে ঘুরবেন, আর আপনি শেষ পর্যন্ত আবার গিয়ে আপনি রর এজেন্ট হবেন আলাদা সুবিধা নেওয়ার জন্য, প্রমোশনের জন্য। কেন ভাই? কি দরকার? কি দরকার? কেন সেনাবাহিনীতে আজকে সেনাবাহিনীতে কেন প্রবেশ করবে? কই আপনি শুনেছেন কাউকে পদত্যাগ করতে? এখন বড় বড় কথা বলে, ভারতীয় হেজমনির কথা বলে, ভারতীয় আধিপত্যবাদের কথা বলে। কোথায় ছিল তারা? আজ পর্যন্ত একজন সরকারি কর্মকর্তাকে শুনেছেন যে চাকরি থেকে ইস্তফা দিতে, যে সরি, এই ভারতীয় আধিপত্যবাদ আমি মেনে নিব না, ইম্পসিবল, চাকরি থেকে ইস্তফা দিলাম? এখন বড় বড় কথা বলে। সো আলটিমেটলি মিশন ভাই, কোনোদিন ভাই, আমি একটা কথা বলি যে ওই যে আপনার আলেকজান্ডার বলছে না আপনার নো দাই সেলফ, সক্রেটিস বলছে, আগে আমার মনে হয় নিজেকে জানা দরকার, দেন রেকটিফাই ইউরসেলফ ফার্স্ট। আগে আমাদেরকে পরিবর্তন করা দরকার। আমাদের ভাই চরিত্র নাই। আমাদেরকে পারচেস করা যায়, আমাদেরকে টাকা দিয়ে পারচেস করা যায়, আমাদেরকে মদ দিয়ে পারচেস করা যায়, আমাদেরকে মেয়ে দিয়ে পারচেস করা যায়, আমাদেরকে ধর্ম দিয়ে পারচেস করা যায়। সো আমরা তো সোল্ড আউট হয়ে গেছি তাদের কাছে। সো একটা ক্যারেক্টারলেস নেশন আমরা। সো আপনি কেন আরেকজনকে দোষারোপ করেন? ভারত কি বলছে, মাইক মারছে যে আসো আসো তোমরা চিকিৎসা করতে ভারতে আসো? কেন যাচ্ছে আজকে? কারণ বাংলাদেশে চিকিৎসা নাই। আজকে আপনি লক্ষ্য করেছেন যে সামান্য 2 টাকার নেতা নূরের মতো ছেলেকে পর্যন্ত সিঙ্গাপুরে পাঠাতে চিকিৎসার জন্য। কেন? হোয়াই? বাংলাদেশে চিকিৎসা নাই কেন? তার মানে আজকে আমরা, আমাদের তো যে আমি বললাম যে আমাদের ডাক্তার, আপনি ডক্টরের কাছে যাবেন, প্রথমে 1500 টাকা ভিজিট, 5000 টাকার টেস্ট, আবার রিপোর্ট দেখাতে যাবেন, আবার 1000 টাকা, মানে আপনি একটা ঘেরাকলের মধ্যে আছেন। সো এইটা কি ভারত বলে দিছে? আজকে তো আমরা 200 টাকা ভিজিট নিতে পারতাম, কেউ ভারতে যেত না। সো এইটা আমরা তৈরি করেছি আজকে। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার হাল কেন এরকম? এটা কি ভারত বলে দিচ্ছে যে তোমরা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও? এখন আপনি যদি বলেন যে আমরা সবাই শিশু বাচ্চা, তার আমার কিছু করার নেই। আপনি যদি বলেন যে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, আমাদের সুশীল সমাজ, আমরা সবাই অথর্ব, অযোগ্য, কুলাঙ্গার, অশিক্ষিত, বর্বর, যাযাবর, আমরা একদমই কিছুই জানি না, ভারত আমাদেরকে সব বুঝাইয়া শুনে আমাদেরকে সব দেশ নিয়ে লুটপাট করে নিয়ে যাচ্ছে। আমরা কি এতই বোকা? আমাদের সুশীল সমাজ এটা বোঝে না? সো এখন আমরা কিছু হলেই দুশ্চাপাই দিচ্ছি আরেকজনের পিছনে। এখন দেখেন যার যারটা সে যেটা, ভারত চিন্তা করবে বাংলাদেশকে আমার এই জন্য দরকার, কারণ আমার যে নর্থ ইস্ট ইন্ডিয়ার যে স্টেট গুলো আছে, মণিপুর, ভারতের আমাকে পায়ে ধরার কথা ছিল,
যেখানে ভারতের আমার পায়ে ধরার কথা ছিল যে বাবা তোমরা আমার অখণ্ডতা রক্ষা করবা, তোমাদের যা কিছু দরকার আমি করব, তোমাদের শিক্ষা চিকিৎসা যা দরকার আমি করব, সেখানে উল্টা হয়ে গেছে। উল্টা আমরা তাদের পায়ে ধরি কেন? ওয়াই? আমাদের সেই যোগ্যতা নাই। আমরা আপনার 10 লক্ষ মানুষ ঢুকালো মায়ানমার, কই আমাদের সেনাবাহিনী কোথায় ছিল তখন? নৌবাহিনী কোথায় ছিল তখন? বিমান বাহিনী কোথায় ছিল তখন? সুশীল সমাজ কোথায় ছিল তখন? আমরা কিছু করতে পারছি? পারি নাই। তো আলটিমেটলি আমরা একটাই পারি, আরেকজনকে দোষারোপ করতে পারি। আমি এই জন্য সবাইকে বলি কি যে আগে নিজেকে পরিবর্তন করা দরকার। ভাই দেশপ্রেম নাই আমাদের ভিতরে, কোনো দেশপ্রেম নাই। আপনি দেখেন একটা মেয়ে তার শরীরের একটা অংশ নিয়ে কিভাবে বলে যে যেখানে দেখবি বাকশাল কাইটটা ফাল। হোয়াট ইজ দিস? এটা কোনো কথা নাকি? একটা সভ্য দেশে একটা মেয়ে হয়ে তার শরীরের গোপনাঙ্গ নিয়ে এসে বলতেছে যেখানে দেখবি বাকশাল কাইটটা ফেল। আমি সেই শব্দটা বললাম না। হোয়াট ইজ দিস? এতই সস্তা দেশটা। আমার কথা হচ্ছে আপনি কি পরিবর্তন করছেন? আপনি হাদি থেকে শুরু করে এই যে একটা অশ্লীল স্লোগান, সেদিন এক মেয়ে বলতেছে জঘন্য ভাষায় কথা বলতেছে। সো এইটা তো আমরা চাই নাই। আমার কথা হচ্ছে যে হাদি আমরা তো মারা গেছে, আল্লাহ পাক বলছে এগুলো আওয়ামী লীগের জন্য, মানে খুবই খারাপ কাজ করছে। ভাই আবার একটা কথা, আপনি আওয়ামী লীগ করছে, আপনি তাদেরকে ভাই ফাঁসি দেন না, মানা করছে কে? আপনি ফাঁসি দেন, আপনি তাদেরকে বিচার করেন। আপনি গণহারে তো বলতে পারেন না। দেখেন মিশন ভাই, আপনার এইখানে আপনার টক শোতে এখন শুনেন যে জামাতের এরা কই ছিল তখন? আপনার টক শোতে আমি বলেছিলাম যে বাংলাদেশে আইন করে এই যে জামাত শিবির রাজাকার আল শামস, তারপর হচ্ছে আপনার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিপক্ষে শক্তি, এগুলো আইন করে বন্ধ করার জন্য। সো এখন তো সেইগুলোই হচ্ছে। আপনি এটা কোনো, আপনি বাকশাল কোথায় পেলেন খুঁজে? বাট আপনি এখন গালিগালাজ করছেন এইভাবে। সো আমার কথা হচ্ছে আমরা তো পরিবর্তনটা, ছাত্র জনতার আন্দোলনটা এই জন্যই হয়েছিল যে আমরা একটা নতুন ব্যবস্থাপনা চেয়েছিলাম, আমরা নতুন একটা রাষ্ট্র চেয়েছিলাম, কিন্তু আলটিমেটলি আরো তো খারাপের দিকে যাচ্ছে। এখন এখন তো মানে আওয়ামী লীগের যা কিছু ছিল সবই এখন বিএনপি এবং জামাতের হাতে। সো পরিবর্তনটা কোথায় হলো? আলটিমেটলি কোনো তো চেঞ্জ তো হচ্ছে না। আপনি আমাকে বলেন তো বাংলাদেশে গত 18 মাসে কি চেঞ্জ হয়েছে? আমাকে বলেন কি চেঞ্জটা হয়েছে, আমাকে বলেন। আমাদের জীবন জীবিকা রাজনীতি অর্থনীতি বৈশ্বিক সম্পর্ক বহির্বিশ্ব কি পরিবর্তনটা হয়েছে? আমাদের কিছুই হয় নাই। এই যে অনেকগুলো সংস্কার কমিশন হলো, কিছুই হয় নাই। কি হয়েছে আপনি আমাকে বলেন? এই সংস্কার কমিশন থেকে কি হয়েছে আমাকে বলেন? কি হয়েছে? কিছুই হয় নাই। সো আলটিমেটলি এগুলো টোটালটা হয় না। এখন আপনি বলছেন যে আজকে নির্বাচনের আর মাত্র আছে কয়দিন? আপনার ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, জানুয়ারির আজকে হচ্ছে 19 তারিখ, ওইদিকে হচ্ছে আপনার 12 আর এদিকে হচ্ছে 10, 22 দিন আছে নির্বাচনের। একটা লোকের মাঝে হল্লায় ছিলাম 1% লোকের কোনো ইন্টারেস্ট, একটা যে নির্বাচন হচ্ছে 17 বছর পর যে একটা নির্বাচন হচ্ছে, মানুষের 1% ইন্টারেস্ট নাই। কাকে ভোট দিবে? প্রার্থী তো নাই। আপনি বলেন কাকে ভোট দিবে? প্রার্থীকে? প্রার্থী আপনি আমাকে একটা নাম বলেন, কে প্রার্থী? কোথায় প্রার্থী? প্রার্থী তো নাই। সো আলটিমেটলি এইটা একটা পাতানো নির্বাচন হচ্ছে, একটা সাজানো নির্বাচন হচ্ছে, একটা অ্যাসাইন নির্বাচন হচ্ছে, একটা সমঝোতা নির্বাচন হচ্ছে। সেম 2024-এর 7 জানুয়ারিকে কেন্দ্র করে আপনার সাথে মনে হয় আমাদের অন্তত 15 থেকে 20টা টক শো আছে আমাদের এই তুমি আমি দামি নির্বাচন নিয়ে।